শিরোনামকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার নিয়মিত এই আয়োজনে আজ আমাদের সঙ্গে রয়েছেন ইতিহাসবিদ, শিক্ষাবিদ এবং লেখক অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে। সংবাদপত্র শিরোনামগুলো দেখি, তারপর আলোচনা শুরু করছি। দৈনিক ইত্তেফাক, মীর কাসেমের ফাঁসি কার্যকর। গতকাল রাত 10:30টায় কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। যুদ্ধাপরাধের মামলায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ষষ্ঠ ব্যক্তি মীর কাসেম। 1971 সালে চট্টগ্রাম শহরের ডালিম হোটেলে কিশোর মুক্তিযোদ্ধা জসিমকে নির্যাতন চালিয়ে হত্যার দায়ে মীর কাসেমকে মৃত্যুদণ্ড দেয়া হয়। মানব জমিন, প্রতিদিন কল ড্রপ 1,07,00,000 মিনিট। আমাদের সময়, ডায়েরি কাল হলো জঙ্গি মুরাদের, দেহে 9 গুলির চিহ্ন, এপ্রিলে যোগ দেন নব্য জেএমবিতে। সকালের খবর, সংবিধান লঙ্ঘন করিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। জয় জয় দিন, মেয়েদের স্বপ্নপূরণ, তাইপেকে হারিয়ে মূল পর্বে বাংলাদেশ। ভোরের কাগজ, ডালিম হোটেলের জল্লাদের ফাঁসি। দৈনিক দিনকাল, তবুও তারা মন্ত্রী আছেন। সংবাদপত্র শিরোনামগুলো দেখলাম। মূলত অভিন্নভাবে মূল শিরোনাম এবং ব্যানার শিরোনাম হিসেবে এসেছে। সেটি হচ্ছে 71 আলবদর বাহিনীর কমান্ডার, যিনি জামায়াত নেতা ছিলেন, মীর কাসেম আলী, মানবতা বিরোধী অপরাধের দায়ে তার ফাঁসি কার্যকর করা হয়েছে। স্বস্তি, এই শব্দটি ছোট কিন্তু দোতনা ব্যাপক এবং গভীর। ক্ষেত্র বিশেষে তাই হয়। যখন 71-এর বাঙালি খান জল্লাদ মীর কাসেম আলীর ফাঁসি হয়, তখন এই শব্দটি সবচেয়ে বেশি প্রযোজ্য হয়। মীর কাসেম আলীর ফাঁসি, আপনি যেমনটা বলছেন সংবাদপত্র থেকে, যে এটা যুদ্ধাপরাধীদের ক্ষেত্রে 6 নম্বর ফাঁসি হলো। তবে মীর কাসেম আলীর ফাঁসি বেশ কতগুলো দিক থেকে ব্যতিক্রমী ছিল। প্রথমত লক্ষ্য করা যায় যে বেশ দীর্ঘ সময় ধরে তার বিচার প্রক্রিয়া চলছিল এবং তাতে করে অনেকের মধ্যেই শঙ্কা, উদ্বেগ, উৎকণ্ঠা বিরাজ করছিল, বিশেষ করে যারা মুক্তিযুদ্ধের সপক্ষ। এবং একটা বড় ইতিহাস হয়ে রইল যে 2জন মন্ত্রী এই শঙ্কা, উদ্বেগ প্রকাশ করতে গিয়ে প্রায় আদালত অবমাননা করেছিলেন, যার ফলে তাদেরকে 50,000 টাকা করে জরিমানাও করা হয়েছে। এটা অন্য কোনো ক্ষেত্রে কিন্তু ঘটেনি। আবার তার রায় পুনর্বিবেচনার জন্য যখন আমরা পুনর্বিবেচনার রায় শুনবার জন্য অপেক্ষমান, সেই সময় অ্যাটর্নি জেনারেল মাহবুব আলমও কিছুটা যেন উদ্বেগ প্রকাশ করেছিলেন। অর্থাৎ রাষ্ট্রপক্ষের উদ্বেগ উৎকণ্ঠা সাধারণ মানুষের উদ্বেগ উৎকণ্ঠাকে নানানভাবে বাড়িয়ে দিয়েছিল। এবং দ্বিতীয়ত যেটা দেখা যাচ্ছে যে এই ব্যক্তিটি জামায়াতের ধনকুবের ছিল, অর্থের যোগানদাতা ছিল। সৌদি আরব এবং কুয়েত থেকে নানান অজুহাতে অর্থ এনে নিজেকে সমৃদ্ধ করেছে, তার দল জামায়াত ইসলামীকে সমৃদ্ধ করেছে মিথ্যা অজুহাত দিয়ে টাকা এনে। এবং এই মিথ্যা অর্থ সম্পদের পাহাড় থেকেই তার তদবিরের জন্য কাজে লাগানো হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি আইনি সংস্থা, ক্যাসিডি অ্যান্ড অ্যাসোসিয়েটস। তাদেরকে 2.5 অথবা মতান্তরে $3 কোটি দেওয়া হয়েছিল চুক্তি করে। এবং সেই চুক্তি এবং টাকার রসিদ সরকারের হস্তগত হয়েছিল। যাই হোক, এত মোটা অঙ্কের টাকা দিয়ে তার তদবির করবার মতো সামর্থ্য তার ছিল। তৃতীয়ত যেটা লক্ষ্য করা যায় যে এই ব্যক্তিটি শুধুমাত্র আমাদের বিচার প্রক্রিয়া যেটা লক্ষ্য করলাম, যার ফলে দণ্ডিত হলো, দণ্ড কার্যকর করা হলো, সেটা 71-এর অপরাধের জন্য। কিন্তু কিছুক্ষণ আগে যে উল্লেখ করলাম যে প্রায় $3 কোটি সে মার্কিন যুক্তরাষ্ট্রে পাচার করেছে, সেটার বিচার কিন্তু হয়নি। মানি লন্ডারিং আইন আমাদের আছে, সে আইনে অনায়াসে বিচার হতে পারত। তো যাই হোক, আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলছি
যে একে একে ৭১-এর মানবতা বিরোধী অপরাধী যারা, তারা শাস্তির মুখোমুখি হচ্ছে। কারণ একটা সময় তো ছিল ৭৫-এর পর থেকেই, যখন আমরা অনেকটাই হতাশ হয়েছিলাম যে ৭১-এর এই জল্লাদরা কোনোদিনই বিচারের মুখোমুখি হবে না। সেটা হলো। তো বাংলাদেশে কিন্তু এই বিচারটি করতে গিয়ে নানাবিধ বাধা বিপত্তি এবং চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। যেমন আন্তর্জাতিক মহল থেকে এই মীর কাসেম আলীর রায় সম্পর্কেও হিউম্যান রাইটস ওয়াচ বলেছে যে এটি আন্তর্জাতিক মান সম্পন্ন হয়নি। বিচার করা হচ্ছে তাতে তাদের আপত্তি নেই, কিন্তু বিচারটি সুষ্ঠু হতে হবে, স্বচ্ছ হতে হবে ইত্যাদি যুক্তি তুলেছে। এখন আমাদের বক্তব্য হলো যে ৭১-এ যখন এরা আমাদেরকে নির্যাতন করছিল, আমাদের খুন ধর্ষণ যা কিছু করছে, তখন হিউম্যান রাইটস ওয়াচ কোথায় ছিল? এমনকি ইরাকে সাদ্দাম হোসেনকে মার্কিন যুক্তরাষ্ট্র প্রহসনমূলক বিচারের মধ্য দিয়ে যখন হত্যা করলো, তখনও হিউম্যান রাইটস ওয়াচের কোনো মন্তব্য শুনিনি। এখন শুনছি। অর্থাৎ এটা বোধহয় ওই টাকারই খেলা আমার কাছে মনে হয়। কাজে হিউম্যান রাইটস ওয়াচ বলে যে প্রতিষ্ঠানটি আছে, এটা কোনো কিছুই ওয়াচ করে না, টাকা পেলে কথা বলে আর কি। তা কাজে এদের নৈতিক কোনো ভিত্তি আছে বলে আমি মনে করি না, কিন্তু যখন তারা একটা শোরগোল তুলেছিল আর কি। এবং একই ধারাবাহিকতায় আমাদের বিরোধী মহল বিএনপি পক্ষ থেকে এই ধরনের একটা যুক্তি তুলে ধরা হয়েছিল। অবশ্য এক একটি দণ্ড কার্যকর হচ্ছে, তারপর বিএনপির কোনো বক্তব্য থাকছে না, থাকবার কোন মধ্যে কোনো যুক্তিও তাদের নেই। তাদের ভোট মিত্র হতে পারে, জোট মিত্র হতে পারে জামাত। তো এই ৬ নম্বর ফাঁসি কার্যকর হবার মধ্য দিয়ে আমার কাছে যেটা মনে হচ্ছে, যা দৃশ্যমান, যে ৭১ থেকে শুরু করে জামাতের যে প্রথম সারি যে নেতৃত্ব ছিল, সেটি কিন্তু শেষ হয়ে গেল আর কি। তো তাতে করে অবশ্য আমাদের স্বস্তি ফেলার কোনো কারণ নেই। স্বস্তি ওই জায়গায় আমাদের স্বস্তি এখনো নেই, কারণ জামাতের তো সংগঠনটি রয়ে গেছে। সরকার বলছে নিষিদ্ধ করবে। বিচার করবার জন্য, দণ্ড কার্যকর করবার জন্য সরকারকে ধন্যবাদ, অভিনন্দন, বিশেষ করে প্রধানমন্ত্রীকে। কিন্তু জামাত কবে নিষিদ্ধ হবে, তার জন্য আমরা অপেক্ষমান আর কি। এই কথাটি অনেকেই বলেন। এবং আরেকটি হচ্ছে, মুক্তিযুদ্ধের যারা অপরাধী তাদের শাস্তি কার্যকরের পাশাপাশি যে বিষয়টি উঠে আসে, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনার পূর্ণ বাস্তবায়ন। এবং তার মধ্যে একটি বড় অংশ তো নিশ্চয়ই যে অন্ধতা, গোড়ামি এবং সন্ত্রাস জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করা, যেটি এখন আবার একটি ইস্যু হয়ে দাঁড়িয়েছে। সেটা আরো অনেক বড় ইস্যু। কারণ যে চেতনার উপরে ভিত্তি করে বাংলাদেশের সৃষ্টি হয়েছিল, সেই চেতনা আজকে ৪৬ বছর পরে কোথায় আছে, সেটা নিয়ে হয়তো প্রশ্ন থাকবে, নানা মাত্রিক আলোচনাও হবে। তবে যুদ্ধাপরাধী বিচার করবার মধ্য দিয়ে অন্তত মুক্তিযুদ্ধের চেতনার প্রতি আমরা কিছুটা সম্মান জানাচ্ছি। শহীদদের আত্মা স্বস্তি পাবে, শহীদ স্বজন যারা আছেন তারাও তৃপ্তি পাবেন, আর যারা মুক্তিযোদ্ধা আছে তারাও তো তৃপ্তি পাবে। আমরাও যারা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশে নামে একটি রাষ্ট্রের নাগরিক হবার সুবিধা অর্জন করেছি, তারাও স্বস্তি পাব। তবে পূর্ণাঙ্গভাবে মুক্তিযুদ্ধের চেতনার রূপায়ণ, বাস্তবায়ন বা প্রতিষ্ঠা করার ব্যাপারটি কিন্তু এখনো প্রশ্নবিদ্ধ হয়ে গেছে বলে আমার কাছে মনে হয়। যেগুলো আপনি উল্লেখ করলেন, যে ধর্মান্ধতা এখনো ওই দেশে আছে, সাম্প্রদায়িকতা আছে, এবং ধর্মান্ধতা আর সাম্প্রদায়িকতা ভিত্তিক জঙ্গিবাদ মাথা তুলে দাঁড়াচ্ছে। সরকারের নিরন্তর প্রচেষ্টা চলছে জঙ্গিবাদকে নির্মূল করবার জন্য, জনগণ তার সাথে আছে। আমরা আশা করি অন্তত এই সাম্প্রদায়িকতা এবং ধর্মান্ধতা ভিত্তিক জঙ্গিবাদ নির্মূল করতে বাংলাদেশ সফল হবে, যেমনটা সফল হয়েছিল এই যুদ্ধাপরাধীদের বিচার করবার ক্ষেত্রে। কারণ একটা সময় তো আমি বলছিলাম যে মনে হয়েছিল এই বিচার হবে না, এবং একটি ইংরেজি আপ্তবাক্য আমি বারবারই এই প্রসঙ্গে উচ্চারণ করি, যেটা উইলিয়াম গ্ল্যাডস্টোনের, ব্রিটিশ প্রধানমন্ত্রী,
বক্তব্য যে জাস্টিস ডিলাইড, জাস্টিস ডিলাইড। আমরা কিন্তু দেখলাম ডিলাইড হলেও, বিলম্বিত হলেও আমরা বিচার করতে পেরেছি। কাজে বাংলাদেশ সারা পৃথিবীর কাছে একটি দৃষ্টান্ত হয়ে থাকলো। আর এই যে আন্তর্জাতিক মানের কথা বলা হয়, এই কথাটা একেবারে বায়বীয়। কারণ যুদ্ধাপরাধী, মানবতা বিরোধী অপরাধীর বিচার করবার ক্ষেত্রে বাংলাদেশই প্রথম আইন করেছে এবং সে আইন অনুযায়ী বিচার করছে। কাজেই আন্তর্জাতিক মান বলতে যা বোঝায় বাংলাদেশই তৈরি করছে। সবাইকে বাংলাদেশকে অনুসরণ করতে হবে। নুরেমবার্গ বিচারে কোনো আইন নাই, এটা অনেকটা কাজের বিচারের মতো, কিন্তু বাংলাদেশের তা না। কাজে এ সমস্ত বায়বীয় উদ্দেশ্য প্রসূত রাজনৈতিক বা স্বার্থান্ধ মন্তব্য থেকে আমাদের কিছুই যায় আসে বলে আমার মনে হয় না আর কি। তো যে সন্ত্রাস জঙ্গিবাদের কথা বলছিলেন, আপনি বলছিলেন যে সরকারের তৎপরতার কথা, জঙ্গিবাদ বিরোধী অভিযান যেমন চলছে, সেই অভিযানে সম্প্রতি আমরা দেখেছি যে রাজধানীর রূপনগরে, মিরপুরে, সেখানে একজন জঙ্গি নেতা মুরাদ নামে তাকে নিহত হয়েছেন জঙ্গি বিরোধী অভিযানে। তো এরপর আজ স্বরাষ্ট্রমন্ত্রীর একটি বক্তব্য গতকাল তিনি যেটি দিয়েছেন সেটি হচ্ছে জঙ্গিরা আত্মসমর্পণ না করে পাল্টা আক্রমণ চালাতে যায় বলেই তাদেরকে হত্যা করতে হচ্ছে। যেটি হুঁশিয়ার করা হয়েছে সেটি হচ্ছে যে জঙ্গিরা আছে তাদেরকে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে পরিস্থিতিগত যৌক্তিকতা আছে। যে জঙ্গিরা পাল্টা আক্রমণ চালাতে চায়, সেখানে বন্দুক যুদ্ধ অনিবার্য। আর বন্দুক যুদ্ধ হলে নিহত হতে পারে, আহত হতে পারে, অনেক কিছু হতে পারে। তবু আমরা যেটা চাইব যে যত বেশি জঙ্গিকে ধরা যায়, আহত হিসেবেই হোক যাই হোক, তাতে করে আমাদের লাভ। এই জন্য যে তাদের কাছ থেকে আমরা আরো অনেক বেশি তথ্য পাবো। তো সেদিকটা নিশ্চিত করা দরকার ঠিকই। এখন বন্দুক যুদ্ধে নিহত যদি সবই হয়ে যায়, তাহলে তথ্য কোথায় পাবো আর কি। তো সেই জন্যই কৌশলগত কারণেই নিহত যেন না হয় সেদিকটা লক্ষ্য রাখা দরকার আর কি। যদি তা সম্ভব কিনা আমি জানি না, তবে সেটি লক্ষ্য হওয়া উচিত বলে আমি মনে করি আর কি। এখানে যেটি আমরা সংবাদে নানান সময় আপনি যে কথাটি বললেন যে তাদের কাছ থেকে তথ্য পাওয়া এবং নিহত না হওয়ার চাইতে, সেটি ভালো। যেটি যুক্তি হিসেবে যেটি বলা হয় যে তারা তো আসলে তথ্য কিছুতেই দিতে চান না, কেননা তারা মৃত্যু মেনে নিয়েই এরকম জঙ্গি তৎপরতা। আমি তো বলছি যে এটা সম্ভব। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে যে পরিস্থিতিগত যৌক্তিকতা আছে, কারণ যখন দেখা যাচ্ছে যে তারা কিছুতেই আত্মসমর্পণ করবে না, তখন তো তাদেরকে গুলি করে হত্যা করা ছাড়া বিকল্প কিছু থাকে না আর কি। সেটাও আমি স্বীকার করে নিচ্ছি, কিন্তু তবু বলছি যে লক্ষ্য রাখা উচিত তাদের জীবিত তাদেরকে গ্রেফতার করা চাই কিনা আর কি। ইচ্ছে করলে আমার মনে হয় সম্ভব হবে আর কি। সে ধরনের কৌশলও আছে, জঙ্গি বিরোধী অভিযানে যে এই ধরনের কৌশল প্রয়োগ করা যায় আর কি। তো অবশ্য অনেক ক্ষেত্রে, যেমন আমরা হোলি আর্টিজান যে রেস্তোরাঁয় যে ঘটনাটা ঘটলো, সেখানে তো কথা বলবার চেষ্টা হয়েছিল, কিন্তু ওরা তো কথা বলতে চায়নি, বরং তারা যথার্থ জঙ্গির মতো আচরণ করেছিল। সেক্ষেত্রে তো বিকল্প কিছু থাকে না আর কি। আমরা দুইজনের বেলা দেখেছি যে তাদেরকে গ্রেফতার করার পর তারপর তারা বন্দুক যুদ্ধে নিহত হয়েছেন পরবর্তীতে। সেটা কিন্তু প্রশ্নবিদ্ধ। এটা নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ আছে। যেমন ধরুন, ওই যে একজন শিক্ষক হত্যার পরে যে ঘাতক, তাদেরকে তো তরুণ ঘাতক, তাকে তো ধরেছিল সাধারণ মানুষ, পুলিশ ধরতে পারেনি, বা অকুস্থলে পুলিশ ছিল না, সাধারণ মানুষ ছিল, ধরে দিয়েছে। পুলিশের হেফাজতে থাকাকালীন এই ধরনের জঙ্গি কি করে নিহত হয়? বলা হচ্ছে একটি অভিযানে গিয়ে যখন বন্দুক যুদ্ধ হয় তখন সে নিহত হয়। তো তার মাথায় কি হেলমেট ছিল না, তার বুকে কি ভেস্ট লাগানো ছিল না? যদি না লাগানো থাকে তাহলে পুলিশের দায়িত্বহীনতা নিয়ে আমাদের প্রশ্ন থাকবে। পুলিশ অনেক ভালো কাজ করছে, এই যে অভিযানগুলো করছে, কিন্তু মাঝে মধ্যে এই ধরনের প্রশ্নবিদ্ধ কাজ আমাদেরকে একটুখানি চিন্তিত করে, উদ্বিগ্ন করে, উৎকণ্ঠিত করে। আমরা এই চিন্তা, উৎকণ্ঠা থেকে, উদ্বেগ থেকে একটু মুক্তি পেতে চাই আর কি। এবার একটি সুখবরের শিরোনাম নিয়ে আমরা কথা বলি। সেটি হচ্ছে যে এএফসি অনূর্ধ্ব-16 এশিয়ার এশিয়া কাপের বাছাই পর্বের যে খেলা চলছিল, তার মধ্যে বাংলাদেশ আমরা একের পর এক অসাধারণ ভালো খেলতে দেখেছি এবং সর্বশেষ চাইনিজ তাইপেকে হারিয়ে এখন ওই মূল পর্বে, এশিয়া কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করলো, যেটি বাংলাদেশের ফুটবলের জন্য এ পর্যন্ত সেরা অর্জন।
আমি তো মনে করি যে বাংলাদেশের এখন সবচেয়ে বড় ইতিবাচক খবর হলো এই অনূর্ধ্ব-16 ফুটবল সাফল্য। তারা ধারাবাহিকভাবে চমৎকার সাফল্য দেখিয়ে যাচ্ছে। কিরগিজস্তানকে তো 10 গোলে হারিয়ে দিল, আরেকটি হলে প্রত্যেকের ঘাড়ে একটি করে গোল পড়তো আর কি। তো এটি আমরা আনন্দিত, তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। এবং আমি যতটুকু জানি যে এই অনূর্ধ্ব-16 মহিলা দলে যতটি খেলোয়াড় আছে সবাই গ্রাম থেকে আসছে, শহরে কেউ নয়। এটাও তো একটা বিশেষ বৈশিষ্ট্য যে আমাদের নারী প্রগতির কোন পর্যায়ে আমরা গেছি, যে তৃণমূল থেকে উঠে আসা নারী তার যোগ্যতা প্রমাণ করছে অন্তত এই ফুটবল খেলার ক্ষেত্রে। আমাদের যারা বড়দের ফুটবল খেলোয়াড় যারা, তারা কিন্তু খুব একটা আশা জাগাতে পারছে না আমাদের, তারা হতাশ করছে, কিন্তু এরা আশা জাগা নিয়ে আর কি। এবং ক্রিকেটেও কিন্তু এত বড় সাফল্য, ধারাবাহিক সাফল্য আমরা পাইনি আর কি, যদিও ক্রিকেটের দিকে আমাদের নজর বেশি আর কি। আপনি যেমন বলছিলেন যে বাইরে থেকে উঠে আসা, গ্রাম থেকে উঠে আসা, এদের যতটা যত্ন পাওয়া উচিত, যতটা প্রশিক্ষণ সুবিধা, পুষ্টিগত দিকের উৎকর্ষের সুবিধা, নানান কিছু, এগুলো নিয়ে আমরা কিছু প্রতিবেদন দেখেছি যে অনেক দিক থেকেই তারা এখনো মানে অতটা সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে বঞ্চিত। তাদের যথেষ্ট যত্ন নেওয়া দরকার, প্রশিক্ষণও দেওয়া দরকার। এবং যত্ন প্রশিক্ষণ সামান্য থাকা সত্ত্বেও তাদের সাফল্য ঈর্ষণীয় আমি মনে করি, সেই জন্য তাদেরকে অভিনন্দন জানাচ্ছি আর কি। আমরা এখানে যেমন দেখেছি একটি শিরোনাম আছে যে সারা দেশের বড় যে মসজিদগুলো সেখানে নিরাপত্তা বাড়ানো হচ্ছে। কেননা আমরা প্রায়ই দেখি যে বিশেষ করে শুক্রবার দিন এক ধরনের উৎকণ্ঠা থাকে যে কোন ধরনের জঙ্গি অভিযান যেরকম করে চলছে, জঙ্গিদের তৎপরতা। দেশ এখন একটা বিশেষ ক্রান্তিকাল অতিক্রম করছে। নিরাপত্তার প্রশ্নটি অনেক বড় হয়ে গেছে, নানাবিধ ইস্যুর পাশাপাশি নিরাপত্তার ইস্যুটা বড়। তো সেই নিরাপত্তা সরকারের পক্ষ থেকে নিশ্চিত করতে হবে। সেজন্য সরকারের সামগ্রিক উদ্যোগ আমরা লক্ষ্য করি ঠিকই, কিন্তু মাঝে মধ্যে ঘটনা তো ঘটে যায়। সেই ঘটনাগুলো উপরে কারো নিয়ন্ত্রণ আছে বলে তো মনে হয় না। যেমন ধরুন, গত কিছুদিন থেকে দেখা যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের উপরে আক্রমণ আসছে, এবং এই তো সেদিন 2 দিন আগে একজন মহিলা কেটে নিহত হলেন ছুরিকাঘাতে। তো এখন কি বাংলাদেশ সরকার মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের ভ্রমণের উপরে সতর্কতা জারি করবে কিনা, যেমনটা আমাদের দেশের ক্ষেত্রে বিদেশিদের জন্য সতর্কতা জারি করা হয়? আমার তো মনে হয় সময়টা এসে গেছে বাংলাদেশিদেরকে বাংলাদেশ সরকার বলবে মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণে সাবধান। তো কাজের নিরাপত্তা, নানাবিধ নিরাপত্তা আছে আর কি। আপনি বলতে বলতে আমরা এখানে যেমন দেখছিলাম যে জঙ্গিবাদ সম্পূর্ণ নির্মূল হয়েছে ভাবলে চলবে না, কথাটি বলেছেন বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত। জঙ্গিবাদ এমন একটা বিষয় বা এমন একটি ঘটনা যাকে নিয়ন্ত্রণ করা চায়, কিন্তু নির্মূল কতটুকু করা যাবে তা জানি না। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সামগ্রিক বিশ্ব প্রেক্ষাপটে যে জঙ্গিবাদ, তার সৃষ্টিতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ ভূমিকা আমরা জানি। তো এখন বাংলাদেশে জঙ্গিবাদ নির্মূলে বা নিয়ন্ত্রণে মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতা ওই জন্যই কার্যকর হবে যে তারা জানে যে জঙ্গি কিভাবে তৈরি হয়, তারা যেমন তৈরি করেছে আর কি। সেই জন্য অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতা আমরা গ্রহণ করব আর কি। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা গ্রহণ করব না, সহযোগিতা গ্রহণ করব। আমার মনে হয় সরকার সেই পথে আছে। অনেক ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য এবং আলোচনা করার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন সবাই।